কমিশনিংয়ের বছর পার হলেও শুরু হয়নি সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের বাণিজ্যিক ব্যবহার। অপারেটর নিয়োগে বিলম্বই কারণ, প্রকল্পের মেয়াদের সঙ্গে ব্যয় বেড়েছে দ্বিগুণ। অবশেষে আলোর মুখ দেখছে 14,000 কোটি টাকার বে টার্মিনাল। বিশ্ব ব্যাংকের সঙ্গে $650 মিলিয়ন চুক্তি করবে চট্টগ্রাম বন্দর। 2029 সালের মধ্যে কার্যক্রম শুরুর আশা। এসএসসি মিরপুর বাংলা কলেজ থেকে, এসএসসি বাদ্য মাধ্যমিক বিদ্যালয় থেকে, আর এসএসসি গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজ। প্রাথমিক চিকিৎসা যেগুলো আমার দ্বারা সম্ভব। জ্বর থেকে শুরু করে ক্যান্সার মেলে সব রোগের চিকিৎসা। এমবিবিএস ডাক্তার ছাড়াও ব্যবহার করেন সাংবাদিকের পরিচয়। বরিশালের রেজাউলের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। নিষেধাজ্ঞায় কর্মহীন উপকূলের হাজার হাজার জেলে। সরকারি সহায়তা না পাওয়ায় পরিবার নিয়ে বিপাকে মৎস্যজীবীরা। মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে স্থানীয় মৎস্য বিভাগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। কমিশনিংয়ের 1 বছর পরও শুরু হয়নি সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম এর বাণিজ্যিক ব্যবহার। অপারেটর নিয়োগে দেরির কারণে থমকে আছে জ্বালানি তেল পরিবহনের আধুনিক এ পদ্ধতির কার্যক্রম। সম্প্রতি জ্বালানি খাতের বিশেষ আইন বাতিল করায় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নিয়োগ করতে হবে অপারেটর। আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে পার হয়ে যেতে পারে চলতি বছরও, এমনটাই জানাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এছাড়া ইস্টার্ন রিফাইনারি দ্বিতীয় ইউনিট প্রস্তুত না হওয়ায় প্রাথমিক অবস্থায় ব্যবহার করা যাবে না এসপিএম এর পূর্ণ সক্ষমতাও। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। দেশে জ্বালানি তেল পরিবহনে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম। এর ফলে বড় জাহাজ থেকে প্রথাগত লাইটারিস পদ্ধতির বদলে তৈরি করা হয়েছে পাইপলাইন। গভীর সমুদ্র থেকে 110 কিলোমিটার করে দুটি সমান্তরাল পাইপলাইনে আমদানি করা জ্বালানি তেল যাবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। এতে পরিবহনের সময় 10 থেকে 12 দিনের বদলে নেমে আসবে 48 ঘন্টায়। বছরে সাশ্রয় হবে 800 কোটি টাকা। গত বছরের মার্চে সফলভাবে সম্পন্ন হয় এসপিএম এর পরীক্ষামূলক কার্যক্রম ও কমিশনিং। আগস্টে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে প্রকল্পটি বুঝেও নেয় বিপিসি। তবে এত সবের পরও অলস পড়ে আছে স্থাপনাটি। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণে বিদেশি অপারেটর নিয়োগে দেরির কারণেই এখনও অধরা এসপিএম এর সুফল। বাকি প্রক্রিয়া শেষ করে চলতি বছরে এসপিএম এর বাণিজ্যিক ব্যবহার শুরু নিয়ে আছে সংশয়। পরিকল্পনা ছিল আগে যারা এই কাজটি করছে তাদেরকে দিয়ে এটা করা বিশেষ আইনে, কিন্তু বিশেষ আইন যেহেতু নাই, কাজেই নতুন করে আমাদের টেন্ডার করতে হচ্ছে, যার কারণে একটু সময় লাগছে। আগস্টের দিকে কন্ট্রাক্ট হলে নভেম্বর ডিসেম্বর থেকে এটা হয়তো কমার্শিয়াল অপারেশনে যাবে। এসপিএম এর মাধ্যমে বছরে সঞ্চালন করা যাবে 45 লাখ মেট্রিক টন ডিজেল আর একই পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল। বিপরীতে দেশে এখনও বার্ষিক পরিশোধন সক্ষমতা আছে কেবল 15 লাখ মেট্রিক টনের। সেক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণের আগ পর্যন্ত সংশয় আছে পূর্ণ ক্ষমতায় এসপিএম এর ব্যবহার নিয়ে। দেশের জ্বালানি খাতে একটি মাইলফলক প্রকল্প হিসেবে বিবেচিত সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম। তবে এই প্রকল্পটির সঙ্গে সঙ্গতি রেখে সমানতালে বাড়েনি দেশের জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা। ফলে এসব অবকাঠামোর বড় একটি অংশই দীর্ঘ সময় অলস পড়ে থাকার শঙ্কা তৈরি হয়েছে। অ্যারাউন্ড 70% তো আমরা ধরেন ইউজ করতে পারবোই। ডিজেলের চাহিদা তো দেশে অনেক, সেক্ষেত্রে 45-এর জায়গায় আমরা আরও বেশি আনতে পারবো, ডিপেন্ডস করছে আমাদের ডিমান্ডের উপরে। আর ক্রুডটা যেহেতু আমাদের 15 লক্ষ মেট্রিক টন এক্সিস্টিং, তার বাইরে তো আনার সুযোগ থাকবে না। অতিরিক্ত ক্ষমতাটা আমরা ব্যবহার করতে পারছি না বলে আমাদের একটা পেমেন্ট আছে, সেই পেমেন্টটাকে কমিয়ে আনার জন্য বা সেই খরচটাকে কমিয়ে আনার জন্য দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ইয়ারএলটা করা দরকার। 2015 সালে ডিপিপি তৈরির পর 2018 সালের ডিসেম্বরের মধ্যে এসপিএম বাস্তবায়নের প্রাথমিক লক্ষ্য থাকলেও পরে দফায় দফায় বাড়ে প্রকল্পের মেয়াদ। ব্যয়ও বেড়ে দাঁড়ায় দ্বিগুণ, প্রায় 8,500 কোটি টাকা। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, কক্সবাজার। আমলাতান্ত্রিক জটিলতায় 1 দশকেরও বেশি সময় ধরে আটকে থাকা 14,000 কোটি টাকার বে টার্মিনাল অবশেষে আলোর মুখ দেখছে। একনেকে অনুমোদন পাওয়ার মাত্র 2 দিনের মাথায় 23 এপ্রিল বিশ্ব ব্যাংকের সঙ্গে $650 মিলিয়ন চুক্তি করবে চট্টগ্রাম বন্দর। এরপরেই $3 বিলিয়ন বিনিয়োগকারী হিসেবে চুক্তিবদ্ধ হবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
আমদানি রপ্তানি বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় চট্টগ্রাম বন্দরের বিকল্প হিসেবে পতেঙ্গা উপকূলে বে টার্মিনাল গড়ে তোলার পরিকল্পনা হয়েছিল 1 দশক আগেই, কিন্তু ভূমি অধিগ্রহণ, অর্থায়ন সহ নানা জটিলতায় পুরো প্রকল্পই আটকে যায়। অবশেষে রোববার একনেকে অনুমোদন দেওয়া হয়েছে 14,000 কোটি টাকার এই মেগা প্রকল্পের। এর মধ্যে 650 মিলিয়ন মার্কিন ডলার খরচ করে ব্রেক ওয়াটার নির্মাণে বুধবারে বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা আশা করছি বিশ্ব ব্যাংকের সাথে সহসায় চুক্তিটা হবে বাংলাদেশ সরকারের, এবং এর পরপরই ঠিকাদার নিয়োগ সহ অন্যান্য কার্যক্রম শুরু হবে। বন্দরের তথ্য অনুযায়ী 13,525 কোটি টাকার এই প্রকল্পে বিশ্ব ব্যাংকের সহায়তা হিসেবে থাকবে 9,333 কোটি টাকা, আর বাকি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। এর মধ্যে 8,269 কোটি টাকা খরচ হবে ব্রেক ওয়াটার নির্মাণে। এছাড়া 1,979 কোটি টাকায় নেভিগেশন অ্যাক্সেস চ্যানেল তৈরি, 57 কোটি টাকায় নেভিগেশন যন্ত্রপাতি স্থাপন করা হবে। এর বাইরে রেল ও সড়ক সংযোগে খরচ ধরা হয়েছে 3,434 কোটি টাকা। ফরেন আইটিও যারা আছে তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হবে, টার্মিনাল 1, টার্মিনাল 2, এবং এই কাজগুলো শুরু হবে। পুরো বে টার্মিনালের ব্যাপ্তি 6.5 কিলোমিটার হলো। নির্মাণ হবে স্বতন্ত্র 3টি টার্মিনাল। এর মধ্যে 1,225 মিটার দৈর্ঘ্যের 2টি টার্মিনাল নির্মাণ করবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। 2টি সংস্থা বিনিয়োগ করবে অন্তত 3 বিলিয়ন মার্কিন ডলার। আর বন্দরের নিয়ন্ত্রণে থাকবে 1,500 মিটার দৈর্ঘ্যের অপর একটি মাল্টিপারপাস টার্মিনাল। একটা জাহাজ যখন বে টার্মিনালে আসবে, তার যেহেতু ড্রাফট রেস্ট্রিকশন থাকবে না, তখনই অটোমেটিকলি কিন্তু এখানে মাদার ভেসেলগুলোর কিন্তু অনেক মুভমেন্টটা বেড়ে যাবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ ঢোকা কিংবা বের হওয়ার ক্ষেত্রে পুরোপুরি জোয়ারের উপর নির্ভর করতে হয়, কিন্তু বে টার্মিনালের অবস্থান সাগর উপকূলে হয় 24 ঘন্টা জাহাজ আসা যাওয়া করতে পারবে। এছাড়া গভীরতার কারণে 12 মিটার ড্রাফট এবং 200 মিটার দীর্ঘ জাহাজ প্রবেশের সুযোগ থাকবে বে টার্মিনালে। আর চট্টগ্রাম বন্দর যেখানে বছরে 32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে, সেখানে বে টার্মিনাল হবে 50 লাখ কন্টেইনার। আগামী 50 বছর থেকে 100 বছরের মধ্যে যে আমাদের চাহিদা, সেই চাহিদাকে সামনে রেখেই যে আমাদের বন্দরটা বিনির্মাণ করতে হবে। প্রাথমিক পর্যায়ে 2026 সালে বে টার্মিনাল অপারেশনে যাওয়ার কথা থাকলেও নতুনভাবে সময় নির্ধারণ করা হয়েছে 2029 সাল। আর স্বপ্ন কিংবা পরিকল্পনা নয়, সব জটিলতা নিরসন করে অবশেষে বাস্তবে রূপ পেতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনাল। একনেকে অনুমোদন হয়ে গেছে। বিশ্ব ব্যাংকের সাথে 650 মিলিয়নের চুক্তিও হয়ে যাবে। আগামী 2029 সালের মধ্যে এখানে গড়ে উঠবে বে টার্মিনাল, যেখানে বিনিয়োগ করবে সিঙ্গাপুর, আরব আমিরাত। চট্টগ্রামের বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। পরিচয় দেন এমবিবিএস ডাক্তার। একটি দুটি নয়, জ্বর, ক্যান্সার, সিজার, হার্ট সহ সব রোগের চিকিৎসার গ্যারান্টি মিলবে তার কাছে। ল্যাব পরীক্ষাও করেন নিজেই। শুধু ডাক্তারি নয়, একাধারে সাংবাদিকও তিনি। বলছি বরিশালের উজিরপুরে সনদবিহীন অভিযোগ ওঠা এমবিবিএস ডাক্তার দাবিদার রেজাউল করিমের কথা। বরিশাল থেকে সুজয় দাসের ক্যামেরায় অপূর্ব অপুর অনুসন্ধানে বিস্তারিত। এমবিবিএস পেটের ভিতরে কি হয়েছে দেখছো? রোগীর ছদ্মবেশে সময় সংবাদ হাজির মায়ের দোয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে। এটি বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম সাতলায়। রেজাউল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে সব রোগের চিকিৎসা দেন এখানে। পেটে ব্যথার কথা জানালে তাৎক্ষণিক রক্ত ও আল্ট্রাসাউন্ড পরীক্ষা করেন নিজেই। বিল ধরান 1500 টাকা। পেটের ভিতরে কি হয়েছে দেখছো? তবে কিছু সময়ের মধ্যে সংবাদকর্মী আজ করে ভুল পাল্টাতে শুরু করেন। বলেন কেবলমাত্র প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা দেয় আপনার প্রাথমিক চিকিৎসা, যেগুলো আমার দ্বারা সম্ভব। অথচ তার এই বিতর্কিত হাসপাতালে সিজার, ক্যান্সার সহ প্রায় সব রোগের রোগী এনে চিকিৎসার নামে ভর্তি করানো হয়। ওখানে হয় হচ্ছে আপনার সিজার হয় এখানে। এমবিবিএস দাবিদার রেজাউলের বিরুদ্ধে অভিযোগ এমবিবিএস সনদি না থাকা, দেশি বিদেশি ভুয়া চিকিৎসা শাস্ত্রীয় ডিগ্রি নিয়েও মিথ্যাচার করা। এসএসসি ঢাকা মিরপুর বাংলা কলেজ থেকে। এসএসসি
বাগদা মাধ্যমিক বিদ্যালয় থেকে আর এসএসসি গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজ। বিভিন্ন সময়ে অপচিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে, এমনকি মামলায়ও জেল খেটেছেন বিতর্কিত কর্মকাণ্ডে। অভিযান চালিয়ে ল্যাবটি প্রশাসন বন্ধ করলেও কিছুদিন পর ফের অদৃশ্য শক্তিতে চালুর কথা জানিয়েছেন খোদ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাই। উনি ইন্ডিয়া থেকে একটা সার্টিফিকেট দেখেন, যে সার্টিফিকেট আসলে কোন জায়গা থেকে করেছেন, এটা কোনো ধরনের কোনো বৈধতা নেই এইসব প্রতিষ্ঠানে। উনি যেহেতু এমবিবিএসই না, সেহেতু এই সমস্ত ডিগ্রির আসলে কোনো দাম নেই। সে কখনো কোনো এমবিবিএসের ডিগ্রি লেখে সেরকম কোনো পড়াশোনা উনি করে নাই আমরা যতদূর জানি। একাধিকবার অভিযানে জরিমানা এবং শাস্তির সম্মুখীন করা হয়েছে, কিন্তু উনি জেল হাজত থেকে বের হয়ে আবার পূর্বের না একই কাজ করতে থাকেন। অভিযোগ আছে অপকর্ম আড়াল করতে ডাক্তার দাবিদার রেজাউল করিম নিজেকে সাংবাদিকও পরিচয় দেন। আছে তার রোগী ধরার 15 থেকে 20 জনের শক্তিশালী দালাল চক্র। সেই চক্রের হাতে মারধরের শিকার হয়েছেন অনেকেই। নার্স নিয়োগের নামে এমনকি নারী রোগীদের সঙ্গেও রেজাউলের যৌন কুপ্রস্তাবের একাধিক অভিযোগ রয়েছে। সবশেষ নারী কেলেঙ্কারির অভিযোগে গত বৃহস্পতিবার হয়েছে তুল কালাম কাণ্ড। আমি একজন নার্স, অনেক আজে বাজে SMS করছে যেগুলো মুখে বলার মতো না। উনি আমাকে যৌন হয়রানি যেটাকে বলে এটা করার চেষ্টা করছিল। সিজার করার 3 দিন পরেই সে আমাকে কুপ্রস্তাব দেয়, গার্ডিয়ান জানার পর মামলা হয়। আমি উপর মহলে মামলা করিয়াও আমি এখন তোমায় কোনো সুবিচার পাই নাই, ও টাকার জোরে কাড়াইয়ে যায়। তবে এ বিষয়ে যথারীতি তার বিরুদ্ধে ষড়যন্ত্র দাবি করে নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার বলতে অনড়। যদিও নিয়ন্ত্রক সংস্থা বিএমডিসি কিংবা এনএমওর কোনো রেজিস্ট্রেশন নম্বর দেখাতে পারেননি তিনি। আমি এমবিবিএস ডাক্তার। এখন কেউ যদি মনে করেন যে আমাকে হয়রানিমূলক বলে থাকে, বলতে পারি। ওরা বিএমডিসির ডাক্তার, আমরা এনএমএর ডাক্তার, ওদের থেকে আমাদের আলাদা। ওরা চাচ্ছে আমাদের ছোট করতে, আমরা চাচ্ছি ওদেরকে ছোট করতে। এর আগে আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের স্থানীয় অসাধু কর্তাদের ম্যানেজ করে অবৈধভাবে চিকিৎসা চালানোর অভিযোগ থাকলেও বর্তমান প্রশাসন যে কোনো ধরনের অপকর্ম ঠেকাতে নজরদারি বাড়াচ্ছে বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখানে উনি যদি কোনো ম্যানেজ বা অন্য কোনো বিষয় থেকে থাকে সেক্ষেত্রে আমরা এটা খতিয়ে দেখছি, আর নিয়মিত ওনার আমরা নজরদারিতে আছে। আমরা খুব দ্রুত এটা আইনানুগ ব্যবস্থা নিব। ওনার যে ডিগ্রিগুলো আছে সেগুলো বিএমডিসি কর্তৃক স্বীকৃত কোনো ডিগ্রি নাই, তো সে ডাক্তারও লিখতে পারবে না এবং এ ধরনের রোগীদের সে চিকিৎসাও করতে পারবে না। বরিশালের 10 উপজেলা অপচিকিৎসায় গত 2 বছরে অন্তত 6 জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চিকিৎসক সহ চরম জনবল সংকটে রুগ্ন অবস্থা দ্বীপ জেলা ভোলার স্বাস্থ্যসেবা। 263 জন চিকিৎসকের বিপরীতে বর্তমানে কর্মরত মাত্র 79 জন, শূন্য প্রায় 70% চিকিৎসকের পদ। এতে সদরে 250 শয্যার একটি সহ মোট 8টি হাসপাতালের চিকিৎসা সেবা প্রদান প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি রোগীদের। নাসির উদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসকের পদ 61টি। তার বিপরীতে বর্তমানে তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিকেল অফিসার সহ কর্মরত মাত্র 19 জন। এতে একজন চিকিৎসককে দিনে রাতে টানা 16 ঘন্টা পর্যন্ত সেবা দিতে হচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে তজুমউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 15 জন চিকিৎসকের বিপরীতে মাত্র 2 জন, লালমোহন হাসপাতালে 14 জনের মধ্যে 2 জন, দৌলত খান হাসপাতালে 14 জনের মধ্যে 2 জন, বুরহানুদ্দিন হাসপাতালের 15 জনের মধ্যে 4 জন, মনপুরা হাসপাতালে 10 জনের মধ্যে 3 জন কর্মরত আছেন। এছাড়া চরপেশন উপজেলার 100 শয্যা হাসপাতালে ডাক্তারের 21টি পদের মধ্যে শূন্য আছে 11টি। রোগীদের অভিযোগ, দৃষ্টিনন্দন অবকাঠামো ও পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি থাকলেও নেই চিকিৎসা করার ডাক্তার নার্স। 1 ঘন্টা ধরে বসে রয়েছে, আমার পায়ে খুব ব্যথা করতেছে, এই জায়গায় ডাক্তারে আসতেছে না। ইমার্জেন্সি ডক্টর যারা থাকে ম্যাক্সিমাম ডক্টরই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, পার্সোনাল কাজ নিয়ে ব্যস্ত থাকে। সরকারের ছুটির দিনে আমরা এই হাসপাতালে রোগী নিয়ে আসলে এই যে অসহায়ত্ব স্বীকার করি, এই অসহায়ত্ব কোথাও হয় না। চিকিৎসা সমাধানে আমরা মানববন্ধন করেছি, বহুবার স্মারকলিপি দিয়েছি, কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া পাচ্ছি না। সংকট সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেছেন সিভিল সার্জন। আমাদের এখানে ডাক্তার আসলে আমরা সময় মতন পাই না, কেউ জয়েন করতে অনীহা করেন, আবার যারা আসছেন এতই কম, 1/3 ডাক্তার নিয়ে আমাকে চলতে হচ্ছে। ডাক্তার নিয়োগ তো একটা বিসিএস এর মাধ্যমে হয়,
এবং সরকার চেষ্টা করতেছে 5,000 নতুন পদ সৃষ্টি করে চিকিৎসক প্রদান করবে, তাহলে আসলে এই ক্রাইসিসটা থাকবে না। চিকিৎসক ছাড়াও জেলা স্বাস্থ্য বিভাগের দ্বিতীয় শ্রেণীর 325 জনের মধ্যে 157টি পদ ও তৃতীয় চতুর্থ শ্রেণীর 1251টি পদের মধ্যে 411টি পদ শূন্য। এছাড়া টেকনিশিয়ানের অভাবে বন্ধ আছে হাসপাতালের পরীক্ষা নিরীক্ষার বেশিরভাগ যন্ত্রপাতি। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানিকাল সোমবার এটিএম আজহারের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এদিন ধার্য করেন। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটিই প্রথম। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী জানান, বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা ও ন্যায়ভ্রষ্ট বিচার করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। 4 দিনের সরকারি সফরে সন্ধ্যায় কাতার যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে আর্থনা সামিট 2025-এ অংশ নিতে প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন বলে জানা গেছে। তার দফতর থেকে জানানো হয়, সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হবেন। এদের মধ্যে ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা রয়েছেন। সমুদ্রে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা চলছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন উপকূলের জেলেরা। 1 সপ্তাহেও সরকারি কোনো সহায়তা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে নানা সংকটে তারা। মন্ত্রণালয় থেকে বরাদ্দ না আসায় কবে নাগাদ সরকারি প্রণোদনা পাবে তাও নিশ্চিত করতে পারেনি স্থানীয় মৎস্য বিভাগ। বিস্তারিত অপূর্ব পরিবর্তে। নিষেধাজ্ঞায় 15 এপ্রিল থেকে কর্মহীন সমুদ্রে মাছ ধরার সঙ্গে জড়িত ভোলার 65,000 জেলে জাল নৌকা মেরামত করে সময় পার করছেন তারা। তবে আয়ের একমাত্র পথ বন্ধ হওয়ায় নানা সংকট দেখা দিয়েছে এসব জেলে পরিবারে। 65 দিন যে আমরা যে অভিযানটা পালন করি, এটা তো আমাদের জেলেরা তো অনেক কষ্টে থাকে। জেলেদের জন্য যে সমস্ত প্রণোদনা এবং বরাদ্দ করছে আমাদের কাছে খবর আছে, কিন্তু এখনো জেলেদের বরাদ্দটা আমাদের জেলা ব্যক্তি পৌঁছায় নাই। নিষেধাজ্ঞার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও খাদ্য সহায়তা পাননি বরগুনার সমুদ্রগামী প্রায় 27,000 জেলে। ঘাটে জাল নৌকা রেখে বেকার সময় পার করছেন পটুয়াখালীর প্রায় 47,000 জেলে। চলতি বছর সাগরে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় ঋণে জর্জরিত তারা। এছাড়াও রয়েছে এনজিওর ঋণের কিস্তি পরিশোধের চাপ। 1 সপ্তাহ আমরা জাল পাওয়া বন্ধ করছি। এই 1 সপ্তাহ পরিমাণ আমরা এখন পর্যন্ত চালটা পাইতেছি না। কবে পাবো আর কবে কি দেবে আমরা বলতে পারি না। কিস্তিলারা খারাইতে যে টাকা ধরেন, টাকা আমরা পাবো, আমরা তো এই ব্যবসা করি, ব্যবসায় পাইনি। করুণ দশা বরিশালের জেলে পল্লীতেও। এই যেমন জ্যোৎস্না বেগম ভাত রান্না করছেন, কিন্তু এর সঙ্গে খাবেন কি সেই প্রশ্ন তুলে চুলার লাকড়ি, তেল, নুন কেনার অর্থ সংকটের আক্ষেপ তার। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞা চলাকালীন সরকারি সহায়তা সঠিকভাবে পান না তারা। আমরা নৌকায় থাই, পানিটা বাদে সবই কেনা লাগে। কেউ এসে আমাকে এখানে খোঁজ খবরও নেয় না যে আমরা খাইয়া থাকি না খাইয়া থাকি। মন্ত্রণালয় থেকে বরাদ্দ না আসায় সরকারি প্রণোদনার বিষয়টি নিশ্চিত করতে পারেননি স্থানীয় মৎস্য বিভাগ। কোনো উপজেলায় 1 মাসের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, কোনো উপজেলায় 2 মাসের। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। বরিশাল বিভাগে নিবন্ধিত জেলে 4,19,280 জন। মাছ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন জেলেদের মাসে 40 কেজি করে, 58 দিনে 77 কেজি করে খাদ্য সহায়তা দেওয়ার কথা রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ। আলু আবাদ করে বিপাকে বরগুনার কৃষকরা। পাথরঘাটায় নষ্ট হচ্ছে কয়েক হাজার মেট্রিক টন আলু। জেলায় কোনো কোল্ড স্টোরেজ না থাকা এবং ক্রেতার সংকটে সংরক্ষণ কিংবা বিক্রি করতে পারছে না কৃষক। আবার পাইকাররা যে দাম বলছে, উঠছে না খরচের টাকাও। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। গোয়ালঘর, বাড়ির উঠান, পুকুরের পাড়, সর্বত্রই আলুর স্তূপ। অর্থ খরচ করে মাথার ঘাম মাটিতে ফেলে উৎপাদিত আলু এখন গলার কাটায় পরিণত হয়েছে বরগুনার পাথরঘাটায়।
কৃষকরা জানান চলতি বছর আলুর বীজের দাম বেশি ছিল, এছাড়াও সার ও কীটনাশকের দামও বেড়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার আবাদে ব্যয় হয়েছে বেশি। ফলন ভালো হলেও এখন ক্রেতার অভাবে আলু বিক্রি করতে পারছেন না তারা। উপজেলায় কোনো কোল্ড স্টোরেজ না থাকায় আলু সংরক্ষণও করতে পারছেন না তারা। দু একজন ক্রেতা যারা আসছেন তারা আলুর যা দাম বলছেন উঠছে না খরচের টাকাও। এমন অবস্থায় চোখের সামনেই আলুতে পচন ধরেছে। বিশ আলুতে যে দাম নেছে এখন আলু বেচতে পারি না। প্রায় 10টা গ্রামে আলু এইভাবে নষ্ট হয়ে যেতেছে। এই আলু এই গ্রামে সব জায়গায় বাড়ি বাড়ি গরু ঘরে, মানে সব ঘরে আপনি সব জায়গায় ভরা। আলু দিয়ে আমরা বিপদে পড়ছি, আলু কি করা যাইবে। কৃষি বিভাগ জানায় দীর্ঘদিন ধরে পাথরঘাটায় একটি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিলেও তা এখনো বাস্তবায়ন করতে পারেননি তারা। মূল সমস্যা হচ্ছে যে সংরক্ষণাগার, কৃষকদেরই সংরক্ষণের নিজস্ব ব্যবস্থাপনায় রাখতে হবে। কোল্ড স্টোরেজের জন্য আসলে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দায়িত্বশীল পর্যায়ে বিভিন্ন পর্যায়ে প্রস্তাব পাঠানো হয়েছে বিভিন্ন সময়, এবং তার আশ্বাস দেওয়ার পরে এখন অদ্যাবধি আসলে কোনো ধরনের পদক্ষেপে আমাদের কাছে দৃশ্যমান না। চলতি বছর জেলায় 942 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে, আর উৎপাদন হয়েছে 23,525 মেট্রিক টন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। সময় সংবাদ আরও থাকছে। আভিজাত্য নিয়ে যুগের পর যুগ দাঁড়িয়ে বরিশালের মিয়াবাড়ির মসজিদ, নান্দনিকতা দেখতে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। সংরক্ষণে সরকারের উদাসীনতার অভিযোগ স্থানীয়দের। গরমের শুরুতেই ঝালকাঠি পৌরসভার বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। দিনের বেশিরভাগ সময়ই মিলছে না পৌরসভার সরবরাহ করা পানি। নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থাকে দুষছে কর্তৃপক্ষ। ঘটিবাটি কিংবা কলস নিয়ে এভাবেই লাইনে পানির জন্য দীর্ঘ অপেক্ষা, কিন্তু মিলছে না পানি। ঝালকাঠি পৌরসভার কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান, কৃষ্ণকাঠি, গরুধাম সহ বিভিন্ন এলাকার প্রতিদিনের চিত্র এমনই। প্রায় 2 বছর ধরে দিনের বেশিরভাগ সময়ই এমন ভোগান্তিতে এসব এলাকার বাসিন্দারা। বর্তমানে গ্রীষ্মের মৌসুম শুরু হওয়ার পর পানি সংকট তীব্র আকার ধারণ করেছে। ভুক্তভোগীরা জানান দিনের বেশিরভাগ সময়ই পানি পাওয়া যাচ্ছে না। রাতে কয়েক ঘন্টার জন্য পানি সরবরাহ করা হচ্ছে। এতে খাওয়া, গোসল, রান্নাবান্না সহ দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কাজে বিপাকে পড়তে হচ্ছে। নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থাকে দায়ী করে কর্তৃপক্ষ নিজেদের গাফলতিকে আড়াল করছে বলে অভিযোগ তাদের। পানিতে এত কষ্ট করতে আসি, মানে করার মতন না। আমরা দুপুর হয়ে সকাল থেকে একটা রাত 12টা পর্যন্ত পানিই পাই না। ঘরের জীব, মেয়ে, ছেলে মেয়ে সব বয়স্ক মানুষ সব নদীতে গোসল করার লাগে, কোনো টাইমে পানি পায় না। শ্বাস গেলে পানির বিল টাকা তো ঠিকই দেই, অথচ আমরা পানির কষ্ট হতে ভোগ করি। গভীর নলকূপ স্থাপন করে আমাদের পৌরবাসীর পানির দুর্ভোগ থেকে মুক্তি দান করুন। তবে পৌরসভার পানি সরবরাহ বিভাগ জানিয়েছে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের জন্য সনাতন পদ্ধতি বাদ দিয়ে পুরো প্রক্রিয়াকে আধুনিকায়ন করে শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। ঝালকাঠিতে যেই সব পাম্পগুলি লবণাক্ততা এবং লেয়ার নিচে নামার জন্য আমরা চালু করতে পারছি না বা সরবরাহ করতে পারছি না, 7 টাউন প্রকল্প এগুলিকে পুনঃস্থাপন করবে। তাছাড়া আরও 4টি নতুন পাম্প করবে, 50 কিলোমিটারের উপরে পাইপলাইন করবে। ঝালকাঠি পৌরসভায় পানির মোট গ্রাহক 8,500, এর মধ্যে 3,000-এর বেশি গ্রাহক তীব্র পানি সংকটে। সময় সংবাদ, ঝালকাঠি। দেখছেন সময় সংবাদ। মুঘল আমলের তৈরি করা বরিশালের মিয়াবাড়ির মসজিদ এক আলোক পত্রিকার নাম। নান্দনিকতায় উজ্জ্বল হয়ে স্থাপত্যশৈলীতে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে, কিন্তু এর সংরক্ষণে সরকারের উদাসীনতায় ক্ষুব্ধ স্থানীয়রা। বিস্তারিত সুজয় দাসের তোলা ছবিতে, অপূর্ব রিপোর্টে। ঠিক কবে প্রতিষ্ঠা হয়েছে তার সঠিক কোনো দিনক্ষণ পাওয়া যায়নি, তবে মুঘল আমলেই তৈরি হয়েছিল বলে ধারণা বরিশালের মিয়াবাড়ি জামে মসজিদটি। শত প্রজন্ম ধরে টিকে থাকা মসজিদের সৌন্দর্যের মুগ্ধতা ছড়াচ্ছে আগতদের মাঝে। বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুরের নান্দনিক রূপৌষর্য এক নজর দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। এর নির্মাণ শৈলীতে মুঘলদের আভিজাত্য দৃশ্যমান, দেয়াল জুড়ে বাহারি নকশার কারসাজি। 3 গম্বুজ বিশিষ্ট এখানে ছোট বড় 20টি মিনার। সবচেয়ে বড় গম্বুজের ভেতরের অংশে রয়েছে দৃষ্টিনন্দন কারুকার্য। নামাজ আদায়ের পাশাপাশি মক্তবে পাঠদান চলে কুরআনের পাখিদের।
এসে অনেক ভালো লাগছে আর জায়গাটা অনেক সুন্দর। এরকম একটা ঐতিহাসিক একটা জায়গা আমাদেরকে অনেকটা শিক্ষা দেয় আর ইতিহাস সম্পর্কে জানার অনেকটা অভিজ্ঞতা বাড়ে। এর কারুকাজ মানে অসাধারণ। বরিশাল সিটির অনেক ধারে, বাট এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক খারাপ। দোতলায় ওঠার সিঁড়ির নিচেই রয়েছে দুটি কবর, তবে সেখানে কারা শায়িত আছেন জানেন না কেউই। লোকমুখে প্রচলন, ব্রিটিশ আমলের শুরুতে এক জমিদার মসজিদটি নির্মাণ করেন। চুন, সুরকি, মাসকলাই ও চিটাকুরের মিশ্রণে বিশেষ নির্মাণ সামগ্রী ব্যবহার হয়েছে এতে। এর আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হলো রড ছাড়াই নির্মাণ হয়েছে মসজিদের ছাদ। এই মসজিদটা যাইয়া নিচে 9টা রুম আছে, একটা ইমাম সাহেবের রুম আর মক্তব চলে আর নুরানি মাদ্রাসা চলে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে ইতিহাস ঐতিহ্য ধরে রাখার চেষ্টার কোনো ত্রুটি নেই তাদের। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একজন প্রকৌশলীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই মসজিদটি সংস্কার করা হয় এবং আমরা এটাকে নিয়মিত তত্ত্বাবধান করার জন্য আমি নিয়মিত পরিদর্শনও করে থাকি। 5 ওয়াক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা, তবে শুক্রবার জুম্মায় বেশি ভিড় হয় মানুষের। ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য শৈলীতে বরিশালে নানা স্থাপনা রয়েছে, তবে মুঘল আমলের তৈরি এই মসজিদটি শহরের সবথেকে কাছের হাতেমালি কলেজ থেকে মাত্র 9 কিলোমিটার দূরত্বের অবস্থান। স্থানীয়দের দাবি, ইসলামের ইতিহাস, ঐতিহ্য, সুমহান মর্যাদা রক্ষায় এই মসজিদটি আরও ভূমিকা রাখতে পারে যদি সরকার এর সংরক্ষণে কার্যকরী পদক্ষেপ নেয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কমিশনিংয়ের বছর পার হলেও শুরু হয়নি সিঙ্গেল পয়েন্ট মোরিং এর বাণিজ্যিক ব্যবহার। অপারেটর নিয়োগে বিলম্বই কারণ, প্রকল্পের মেয়াদের সঙ্গে ব্যয় বেড়েছে দ্বিগুণ। আলোর মুখ দেখছে 14,000 কোটি টাকার বে টার্মিনাল। বিশ্ব ব্যাংকের সঙ্গে $650 মিলিয়ন চুক্তি করবে চট্টগ্রাম বন্দর। 2029 সালের মধ্যে কার্যক্রম শুরুর আশা। এসএসসি মিরপুর বাংলা কলেজ থেকে, এসএসসি বাগদা মাধ্যমিক বিদ্যালয় থেকে, আর এসএসসি গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজ। প্রাথমিক চিকিৎসা যেগুলো আমার দ্বারা সম্ভব। জ্বর থেকে ক্যান্সার, মেলে সব রোগের চিকিৎসা। এমবিবিএস ডাক্তার ছাড়াও ব্যবহার করেন সাংবাদিকের পরিচয়। বরিশালের রেজাউলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।